আসসালামু আলাইকুম, হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর নতুন বই গণিতের গাণিতিক অনুসন্ধান অধ্যায়ের সপ্তম পর্ব, এবং এটা একটি শেষ পর্ব হতে যাচ্ছে এই অধ্যায়ের। তো চলো শুরু করি। আজকে আমরা আলোচনা করব বৈশিষ্ট্যের পুনরাবৃত্তি থেকে প্যাটার্ন। প্যাটার্ন শব্দটা আমরা কম বেশি একটু ধারণা আছে। আর একটা বিষয় বলে রাখি, যারা অষ্টম শ্রেণীর পুরনো বইটা দেখেছিল তাদেরকে বলি, প্রথম অধ্যায়ের নাম ছিল প্যাটার্ন, আর নতুন বইয়ের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে গাণিতিক অনুসন্ধান। তো প্যাটার্নটা আমরা যদি একটা জিনিস চিন্তা করি যে একের পরে 2 আছে, 2-এর পরে 3 আছে, 3-এর পরে 4 আছে, 4-এর পরে 5 আছে। তো লক্ষ্য করি যে কোনো একটা সংখ্যা যদি মাঝখান থেকে আমরা নেই, যেমন এখানে ধরলাম 3, 3-এর আগে কি আছে? 2 আছে, 3-এর পরে কি আছে? 4 আছে। অর্থাৎ একটা পদ থেকে আরেকটা পদের পার্থক্য হচ্ছে 1। দেখো 3-এর থেকে 2 বাদ দিলে 1 হয়, অথবা 2-এর সাথে 1 যোগ করলে 3 হয়। আবার 4-এর সাথে 1 বিয়োগ করলে আমরা 3 পাবো, অথবা 3-এর সাথে 1 যোগ করলে 4 পাবো। অর্থাৎ এটা একটা সিকোয়েন্স মেনটেন করতেছে যে কোনটার পরে কোনটা হবে। স্বাভাবিকভাবে আমরা কিন্তু বলতে পারবো যে 5-এর পরে কত হবে? 6 হবে, অথবা এরপরে 7 হবে, 8 হবে, ডট ডট ডট। ঠিক এইরকম এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 7 সিরিয়ালে দেওয়া আছে। তো এই যে সিরিয়ালটা দেয়া আছে, এইগুলোর কিন্তু একটা ধরন আছে বা সাজানোর একটা নিয়ম আছে। এই যে নিয়মটা বা এই যে বৈশিষ্ট্যটা, এটাই হচ্ছে প্যাটার্ন। আমরা এখানে কিন্তু আরও একটা সংখ্যার সিরিজ দেখতে পাচ্ছি, যেখানে লেখা আছে 1, 2, 4, 8, 16, 32। এখানে সিকোয়েন্সটা কিভাবে হতে পারে লক্ষ্য করো। 1, তারপরে আছে 2, তারপরে আছে 4, তারপরে হচ্ছে 8, এরপরে 16, তারপরে 32। লক্ষ্য করো, 1-এর পরে 2 আছে, 2-এর পরে 4 আছে, 4-এর পরে 8 আছে। এখান থেকে আমরা কি বুঝতে পারছি? দেখো, 1-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে আমরা 4 পাবো, 2-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে 4 পাবো, 4-এর সাথে যদি আমরা 2 গুণ করি 8 পাবো, 8-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে 16 পাবো, 16-এর সাথে 2 গুণ করলে 32 পাবো। তো স্বাভাবিকভাবে 32-এর পরের সংখ্যাটা কত হবে? 64 হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে একটি সংখ্যার সাথে যদি 2 গুণ করি তাহলে পরের সংখ্যাটা পাওয়া যাচ্ছে। দেখো, 1-এর পরে 2, 2-এর পরে 4, মানে একটার সাথে আরেকটা 2 গুণ হচ্ছে। তার মানে কি 32-এর পরে আমরা কত পাবো? 64 পাবো। 64-র পরে কত পাবো? 128 পাবো। তো কি পদ্ধতিতে নির্ণয় করলাম আমরা? এখানে দেখো, প্রথম রাশিটির বৈশিষ্ট্য হলো পরের পদ। পরের পদ মানে কি? আমরা ধরলাম 7, 7-এর পরের পদটা কি হবে? 7-এর পরের পদ হবে হচ্ছে গিয়ে, দেখো, যোগ 1 মানে 8 হবে। তো নিয়মটা কি? আগের পদ যোগ 1 মানে 8 মানে কি? 8 মানে হচ্ছে আগের পদ হলো 7, তার সাথে যোগ হচ্ছে 1। এটা হচ্ছে কি প্রথম যে রাশিটি আছে তার বৈশিষ্ট্য। দ্বিতীয়টির ক্ষেত্রে আমরা কি দেখি? দেখো, 1 আছে, তারপরে 2 হয়েছে, তারপরে 4 আছে। তার মানে কি 64 মানে কি? 64 মানে হবে এখানে লেখা কি? আগের পদ গুণ 2। আগের পদ কত? 32, তার সাথে কত? গুণ 2। এই যে আমরা কাজটা করলাম, এটাই মূলত হচ্ছে প্যাটার্ন। আমরা খুব ডিপভাবে কোনো কিছু চিন্তা করার দরকার নেই। আমরা যদি স্বাভাবিক চিন্তা করি, দেখো এখানে একটা সংখ্যা এরকম 5, তারপরে 10, তারপরে 15, তারপরে 20। তার মানে পরেরটা কত হবে? আমরা যদি এই উপরে দুইটা উদাহরণ বুঝে থাকি, এটাও কিন্তু পারবো। কিভাবে? দেখো, 5-এর পরে 10 হয়েছে, অর্থাৎ যোগ হয়েছে 5। আবার 10-এর পরে 15 হয়েছে, অর্থাৎ যোগ হয়েছে 5। 15-এর পরে 20 হয়েছে, তার মানে যোগ হয়েছে 5। স্বাভাবিকভাবে এখানেও যোগ কত হবে? 5। সুতরাং এটা কত হবে? 25। তাহলে এটার সূত্রটা কি? সূত্রটা হচ্ছে যে পরের পদ সমান হচ্ছে আগের পদ যোগ 5। সহজেই আমরা মিলে ফেললাম। এখন আমরা একটা মজার উদাহরণ দেখব। তার আগে আমরা একজন গণিত বিশারদের সাথে পরিচিত লাভ করব। ওনার নাম হচ্ছে ফিবোনাচ্চি। উনি একজন ইতালীয় গণিতবিদ। উনি একটা জিনিস আবিষ্কার করেছিল 1200 শতকের দিকে।
সেটা কি? সেটা হচ্ছে যে উনি একটা প্যাটার্ন আবিষ্কার করছে। এখানে আমরা প্যাটার্নটা যদি দেখি যে 0, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 2, এরপরে 3, এরপরে 5, এরপরে 8। এখন এই যে সিকোয়েন্সটা যে আসলো, কিভাবে আসলো আমরা দেখো 8 পাইছি কিভাবে? এই যে 3 আর 5 যোগ করে 8 পাইছি। 3 পাইছি কিভাবে? 1 আর 2 যোগ করে 3 পাইছি। 2 কিভাবে পাইছি? 1 আর 1 যোগ করে 2 পাইছি। 1 কিভাবে পাইছি? 0 আর 1 যোগ করে 1 পাইছি। আবার যদি এইভাবে দেখি 21 কিভাবে পাইছি? 8 আর 13 যোগ করে 21 পাইছি। 13 কিভাবে পাইছি? 5 আর 8 যোগ করে 13 পাইছি। মানে কি? মানে হচ্ছে যে পরের পদ হচ্ছে সমান আগের 2 পদের যোগফল। তাই তো এই যে কাজটা, এই কাজটাই হচ্ছে ফিবোনাচ্চি সিরিজ বা ফিবোনাচ্চি নাম্বার আমরা যেটা বলে থাকি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে দেখো 11টা পদ দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। এই 55 পর্যন্ত আমরা পাইছি হচ্ছে 11টা পদ। এখানে আমাদের একটা প্রশ্ন দিছে, সেটা কি? যে ফিবোনাচ্চি অনুক্রমের 12তম সংখ্যাটি কত? 12তম সংখ্যাটি কি হবে? আমরা শেষে যেটা পাইছিলাম সেটা কত? সেটা হচ্ছে এখানে ছিল হচ্ছে গিয়ে আমাদের নিয়ম অনুযায়ী কি করতে হবে, যে পরের পদ হচ্ছে আগের 2 পদের যোগফল। তো আগের 2 পদ কত ছিল? 34 আর 55। আমরা তার থেকে ভালো যদি এখানে আবার এই কাজটা করি, আমি তোমাদের বোঝার সুবিধার্থে, প্রথম পদ হচ্ছে 0, তার পরের পদ হচ্ছে 1, 0 আর 1 যোগ করে কত হইল? 1, 1 আর 1 যোগ করে কত হইল? 2, 1 আর 2 যোগ করে কত হইল? 3, 3 আর 2 যোগ করে 5, 5 আর 3 যোগ করে 8, 8 আর 5 যোগ করে 13, 13 আর 8 যোগ করে 21, 21 আর 13 যোগ করে 34, 34 আর 21 21 যোগ করে কত হবে? 55। এই পর্যন্ত আমাদের ছিল। এখন আমাদেরকে বলছে 12তম পদ কত হবে। তার মানে এই 34 আর 55 যদি আমরা যোগ করি, দেখো এই যে 34 আর হলো যদি 55 যোগ করি, 5 আর 4 হচ্ছে 9, 5 আর 3 হচ্ছে 8। সুতরাং আমাদের 12তম পদ কি হবে? 89। এখন এখানে বলছে যে এই ফাঁকা ঘরটি তোমার উত্তর নির্ণয়ের জন্য ব্যবহার করতে পারো। তোমার উত্তর সম্পর্কে নিশ্চিত হতে পারলে ধারাটির মূল বৈশিষ্ট্য ব্যাখ্যা করে লিখতে পারো। তো আমরা এই যে ধারাটা লিখলাম, আমাদের 12তম সংখ্যা কত হবে? 89, এটাও লিখলাম। বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য হলো কি? আগের না, এটা হবে পরের পদ, তাই না? পরের পদ সমান হচ্ছে আগের 2 পদের কি? যোগফল। যেমন এইখানে আমরা যেটা করলাম, এই যে 12তম পদ মানে 12তম পদটা যে আমরা বের করলাম, এটা কিভাবে পাইছি? আগের যে 2 পদ ছিল, একটা হচ্ছে 55 আর একটা হচ্ছে 34, এই দুইটাকে যোগ করে আমরা পাইছি কত? 89। আশা করি এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা একটা কাজ করতে পারি। এখানে বলছে একক কর্মপত্র, অর্থাৎ আমরা যে বুঝলাম সেটা আমরা নিজের একটা প্যাটার্ন তৈরি করলে কেমন হয়। লক্ষ্য করো, আমরা যদি এভাবে লিখি যে 2, তারপরে লিখতে পারি হচ্ছে 4, তারপরে লিখতে পারি হচ্ছে 6, তারপরে লিখতে পারি 8। তো তোমরাই বলো এখানে কত হবে? এখানে যেটা হবে সেটা হচ্ছে যে দেখো 2 এর পরে হইছে কত? 4, মানে 2 যোগ হইছে নাকি ডাবল হইছে? গুণ 2 হইছে। গুণ 2 হইছে না যোগ 2 হইছে এটা বুঝতে পারবো পরেরটা দেখলেই। দেখো এখানে 4 এর পরে কত হয়েছে? 6, তার মানে এখানে আমরা যোগ করছি 2। 6 এর পরে কত করছি? আমরা যোগ করছি 2। সুতরাং এটার আমাদের প্যাটার্নটা হচ্ছে এরকম যে পরের সংখ্যা হচ্ছে আগের সংখ্যার সাথে
যোগ 2। এরকম করলে কিন্তু আমরা যে কোনোটাই বের করতে পারবো। যেমন 8-এর পরে আগের সংখ্যার সাথে কত হবে, 2 যোগ হবে, তার মানে 8-এর সাথে 2 যোগ করলে কত হবে, 10 হবে। এরপরের সাথে 2 যোগ করলে কত হবে, 12 হবে। তার সাথে 2 যোগ করলে কত হবে, 14 হবে। তার সাথে 2 যোগ করলে 16 হবে। এরকম করে কিন্তু আমরা প্যাটার্ন বের করতে পারবো। এখন হচ্ছে কেন খুঁজবো প্যাটার্ন। আমাদের যদি নিয়ম জানা থাকে তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান আমরা খুব দ্রুত করে ফেলতে পারবো। এখানেও দুইটা উদাহরণ দিচ্ছে, একটা হচ্ছে 50-এর 5% কত, আর একটা হচ্ছে 2 + b হোল স্কোয়ার কত। দেখো 50-এর 5%টা আমরা আগে বাইর করি। 50-এর 5%, এটাকে আমরা কি লিখতে পারি, 50 of 5 আর নিচে হচ্ছে 100, কারণ আমরা জানি পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100। তো এই শূন্য আর এই শূন্য কাটা, এই একটা শূন্য কাটা যাচ্ছে, একটা শূন্য যদি কাটা যায় তাহলে যেটা পাচ্ছি আমরা এখানে হচ্ছে 0 আর 0, একটা শূন্য কাটা, এখানে একটা শূন্য কাটা, তারপরে কি হচ্ছে এখানে, এই হচ্ছে কি এখানে থাকতেছে, এটাকে কাটাকাটি করলে 2 হয়, 5/2 মানে হচ্ছে কত, 2.5। তো 50-এর 5% হচ্ছে 2.5। এরপরে যেটা বলছে যে 2 + b হোল স্কোয়ার, তো আমরা সবাই a + b হোল স্কোয়ারের সূত্রটা জানি, সেটা কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন এখানে আমরা যদি এভাবে চিন্তা করি, a মানে হচ্ছে 2 আর b তো b আসছে, তার মানে a স্কোয়ার মানে কি 2 স্কোয়ার। আমরা যদি এটাকে এইভাবে লিখি যে a মানে হচ্ছে 2, তার মানে a স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার, লিখলাম 2 স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু a মানে 2 আর b কত, b তো b প্লাস b স্কোয়ার মানে এখানে b স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 কে স্কোয়ার করে লিখতে পারি 4, 2 দুগুণে 4 যোগ 4ab প্লাস হচ্ছে b স্কোয়ার। তো সুতরাং এটার মান হচ্ছে কত, 4 প্লাস 4b প্লাস b স্কোয়ার, আর এখানে আসতেছে কত মান, 2.5। এটা আমরা কিন্তু জানলাম। এখন এই সমস্যাটাকে যদি বদলে দেওয়া হয়, অর্থাৎ প্রথম সমস্যাটায় 50-এর জায়গায় যদি আমরা 500 লিখি, লুক এখানে আছে 50-এর 5%, এই 50-এর জায়গায় যদি আমরা লিখি 500, এর তো এর আছেই, আর এখানে 5%-এর জায়গায় যদি আমরা লিখি 25%, এই হলো 25%। তো এখানে মান যাই হোক না কেন নিয়ম কিন্তু একই থাকবে। কিভাবে সেটা, এই 500 এর আমরা এখানে কি করছিলাম, 5-কে উপরে দিছি আর এখানে 25-কে উপরে দেব, আর পার্সেন্টেজ মানে কি 1/100, তার মানে এখানে নিচে হচ্ছে 100। তো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, এখানে 5×25 = 75। তো সুতরাং এখানে 55% বলি অথবা 525% বলি, নিয়ম কিন্তু একই, সূত্র জানা থাকলে আমরা যে কোনো মানই কিন্তু বের করতে পারবো। এরপরে কি বলছে, দ্বিতীয় সমস্যাটিতেও এখানে কি ছিল, 2 + b হোল স্কোয়ার। এখানে যেটা করছে 2 এর জায়গায় বলছে a বসবে, তো a বসলো, আর b এর জায়গায় যদি 29 হয় যোগ 29, তো কি হবে, হোল স্কোয়ারের সূত্র একই, সূত্রটা কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2a মানে a, b মানে 29 প্লাস 29 স্কোয়ার। এখন এখানে যে মানটা আসবে সেটাই কিন্তু আমাদের কি উত্তর। এখন কথা হচ্ছে গিয়ে আমরা যদি সূত্র বা ফর্মুলা বলে থাকি, এটা যদি জানি, তো ওই জাতীয় যে কোনো সমস্যা সমাধান আমরা খুব দ্রুত করতে পারবো। আশা করি এই বিষয়টা তোমরা মোটামুটি ভালোই বুঝতে পারছো। এখন প্রশ্ন যদি এইভাবে থাকে যে a = 5, a = 5 আর b = 3 যদি হয়, তাহলে a + b হোল স্কোয়ারের মান সূত্র অনুযায়ী লেখো। তাহলে আমরা কি লিখবো, এই যে 5 + 3 হোল স্কোয়ার। এখন সূত্র অনুযায়ী মানটা বসালেই আমাদের কিন্তু হয়ে যাবে। তো এর জায়গায় যাই বসাই, বি এর জায়গায় যাই বসাই, a + b হোল স্কোয়ারের সূত্র কিন্তু কোনটা, সূত্রটা হচ্ছে, আমি যদি আবার লিখি, a + b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার।
ওকে, ডান। তো চলো এখন আমরা পরের অংশে যাই। এখন আমরা সমস্যা যদি গাণিতিক অনুসন্ধান করি, তবে যদি প্যাটার্ন বুঝতে পারি, লক্ষ্য করো এখানে কিছু বিষয় আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে আমাদের গাণিতিক অনুসন্ধান যদি ঠিক থাকে এবং প্যাটার্নটা যদি আমরা বুঝতে পারি, তাহলে সমস্যার সমাধানটা খুব সহজে হয়ে যাবে। এখন আমরা একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গাণিতিক অনুসন্ধানের তথ্যের উৎস। সেটা কি? আমরা এই অভিজ্ঞতায় গাণিতিক অনুসন্ধানের ধাপ এবং অনুসন্ধানের মাধ্যমে প্যাটার্ন পর্যবেক্ষণের কথা বলেছিলাম, কিন্তু বাস্তব জীবনে প্রতিটি গাণিতিক অনুসন্ধানে কি থাকে? তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়ে থাকে। সেসব তথ্য বা উপাত্ত বিভিন্ন নির্ধারিত উৎস থেকে সংগ্রহ করা যায়। খেয়াল করো, আমাদেরকে যদি কেউ কিছু জিজ্ঞাসা করে, হয় আমি সরাসরি বলবো অথবা আমি কার কাছ থেকে কালেক্ট করে বলবো। এই যে আমরা পত্রিকাতে বিভিন্ন সংবাদগুলো দেখতে পাই, পত্রিকা করে কি এগুলো ছাপায়, আমরা সরাসরি দেখি, কিন্তু পত্রিকা তথ্যগুলোকে সংগ্রহ করে। তো অনুসন্ধানের ক্ষেত্রে লক্ষ্য করো, অনুসন্ধানের ক্ষেত্রে তথ্য বা উপাত্ত যতটা গুরুত্বপূর্ণ, তথ্যের উৎস নির্ভরযোগ্যতা হওয়া একই রকম গুরুত্বপূর্ণ। লক্ষ্য করো, আমরা পত্রিকাতে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দেখি, কিন্তু আমরা জাস্টিফাই করতে পারি যে কোন পত্রিকাগুলোতে সাধারণত সলিড সংবাদ আমরা পেয়ে থাকি। একটা ঘটনা বলি এরকম, যে তোমাদের একটা ঘটনাটা হচ্ছে কীরকম, যে মনে করো অষ্টম জবা শাখার শিক্ষার্থী, তোমরা মোট ৪৫ জন ছেলে মেয়ে। তোমাদের বিদ্যালয়ে সব শ্রেণীতেই শিক্ষণীয় কোনো একটি জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করছে, কিন্তু তোমরা সিদ্ধান্ত নিতে পারছো না কোথায় যাবে। তোমাদের বন্ধু অনিক অষ্টম শ্রেণীতে সূর্যমুখী শাখার বন্ধুদের নিকট থেকে জেনে হলো যে তারা চিড়িয়াখানায় ঘুরে এসেছে। অনিকের কাছে শুনে তোমাদের ক্লাসের ছেলেরা সিদ্ধান্ত নিয়ে ফেললো যে জবা শাখার শিক্ষার্থীরাও চিড়িয়াখানায় যাওয়া উচিত। এখন দেখো এখানে বন্ধুরা কথা বলছে কেমন, তাহলে সিদ্ধান্ত ফাইনাল, আমরা চিড়িয়াখানাতেই যাব। এখন একজন আবার বলতেছে আমি তো সোনারগাঁয়ে যেতে চাই। এখন আরেকজন আবার বলছে কি তুমি কি মেয়েদের জিজ্ঞাসা করছো? তো দেখো এখানে কিন্তু মানে একজন শুনে আসছে যে সূর্যমুখী শাখায় তাদের শ্রেণী চিড়িয়াখানায় যাচ্ছে, আসলে যে কি শুনে আসছে এটা কিন্তু সলিড সংবাদ নাও হতে পারে। এখানে যেটা হয়েছে যে একটু চিন্তা করো, বলো তো এই সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতিতে কোনো ভুল আছে কিনা, যদি থাকে লেখো। এখানে অনেকটাই ভুল আছে, আমরা একটু পয়েন্ট আউট করি। সেটা হচ্ছে এরকম যে দেখো এখানে প্রথম কথা হচ্ছে পরিকল্পনার অভাব আছে। এখানে বন্ধুরা কথাবার্তা বলছে, এখানে পরিকল্পনার অভাব আছে, এখানে নির্ভরযোগ্য তথ্য বা উপাত্তের অভাব আছে, অন্যদের মতামত উপেক্ষা করা হয়েছে, কোনো কথাবার্তা নাই, এখানে ডাইরেক্ট বলে ফেলছে যে আমি চিড়িয়াখানায় যাব। আর একজন বলতেছে সোনারগাঁ যেতে চাই, আর একজন বলতেছে তুমি কি মেয়েদেরকে জিজ্ঞাসা করছো। অর্থাৎ এখানে বিকল্প নির্বাচনের কোনো ব্যবস্থা নাই। তো এইরকম যদি হয়, আমরা কিন্তু এই বিষয়টা এইখানে লিখতে পারি যে একটু চিন্তা করে বলো তো এই সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতির ভিতরে কোনো ভুল আছে কিনা। অবশ্যই ভুল আছে, প্রথমটাই হচ্ছে পরিকল্পনার অভাব। এখন এই পয়েন্ট আউটগুলো আমরা লিখলাম, তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় তুমি তোমাদের মতন করে উত্তর দেওয়ার চেষ্টা করবা, আমি জাস্ট এভাবে লেখার চেষ্টা করেছি। তো চলো পরের ধাপে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্ষেত্রে আমরা কি বুঝলাম, দলগতভাবে কোনো কিছু করতে গেলে বা কার্যকরী সিদ্ধান্ত গ্রহণের জন্য আমাদের নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য বা উপাত্ত সংগ্রহ করা খুবই জরুরি। আন্দাজের উপরে যদি কেউ কিছু বলে থাকে এবং সেটা যদি আমরা বিশ্বাস করে থাকি, তাহলে কিন্তু কাজ হবে না। ঘটনাটা কিন্তু সেম হয়েছে, একজন যেতে চায় সোনারগাঁ, একজন যেতে চায় চিড়িয়াখানায়, আর একজন কোথা থেকে খবর নিয়ে আসছে যে অমুক ক্লাসে স্টুডেন্টরা চিড়িয়াখানাতে যাবে। তার মানে কি তাদের তথ্য সংগ্রহে ভুল ছিল। এক্ষেত্রে আমাদের সঠিক ও কার্যকরী সিদ্ধান্তের জন্য যে জিনিসটা প্রয়োজন এবং কেন প্রয়োজন সেটা একটু আলোচনা করার চেষ্টা করি। লক্ষ্য করো এখানে আমি বেশ কিছু পয়েন্ট আউট করার চেষ্টা করছি, যেখানে বলা হয়েছে যে যে নির্ভরযোগ্য উৎস ব্যবহার করা কেন প্রয়োজন, এর উত্তরে আমরা লিখতে পারি পরিকল্পনা প্রণয়নের জন্য, পরিকল্পনা বাস্তবায়নের জন্য, সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য, সমস্যা সমাধানের জন্য,
বিকল্প সিদ্ধান্তের জন্য প্রকৃত অবস্থা সম্পর্কে অবগত হওয়ার জন্য আমাদের নির্ভরযোগ্য উৎসের প্রয়োজন। এখন লক্ষ্য করো, একটু বড় পরিসরে যদি চিন্তা করি, যে আমাদের নিশ্চয়ই 2020-এর কথা মনে আছে, যখন সারা পৃথিবী কিন্তু একটা ভয়াবহ বিপর্যয়ের মধ্যে দিয়ে গিয়েছিল। সেই কঠিন সময়ে বিভিন্ন দেশের বিজ্ঞানীগণ অক্লান্ত পরিশ্রম করে সফলভাবে টিকা আবিষ্কার করে সারা পৃথিবীর মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলেন। কিন্তু তোমরা কি জানো বিজ্ঞানীগণ কি পদ্ধতিতে টিকাগুলো আবিষ্কার করেছেন? তারা কিভাবে পরীক্ষা করে দেখেছেন যে এই টিকা মানুষের জন্য কার্যকর? যে কোনো টিকা তৈরি হলো একটি বৈজ্ঞানিক গবেষণার ফলাফল, যা বিভিন্ন ধাপে সম্পন্ন করা হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি ধাপ হলো কি, তথ্য ও উপাত্ত সংগ্রহ করা, তা বিশ্লেষণ করে সিদ্ধান্তে পৌঁছানো। নির্দিষ্ট সংখ্যক মানুষ ও অন্যান্য প্রাণীর উপর কয়েকটি ধাপে টিকা প্রয়োগ করে গবেষকগণ তথ্য ও উপাত্ত সংগ্রহ করেন। তারপর সেগুলো কি করে চুলচেরা বিশ্লেষণ করে আমাদের টিকাগুলো দেওয়ার ব্যবস্থা করে। এখন লক্ষ্য করো, এই তথ্য সংগ্রহের জন্য একটি নির্ভরযোগ্য উৎস খুঁজে বের করার অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ। এখন মনে করো বিজ্ঞানীগণ তোমার এলাকার 100 জন মানুষকে টিকা দিল। লক্ষ্য করো, তুমি যে এলাকায় থাকো, ধরলাম মোহাম্মদপুর এলাকায় থাকো, সেখানে 100 জন মানুষকে টিকা দিল, আর বললেন যে সামনের মাসে এসে তাদের স্বাস্থ্য কেমন আছে এ সম্পর্কে তথ্য দিয়ে যাবেন। কথা হলো যে 100 জনকে টিকা দিল এবং তাদের কাছ থেকে আগামী মাসে তাদের স্বাস্থ্যের অবস্থা কি সেটা জানার চেষ্টা করবে। কিন্তু পরের মাসে ওই 100 জনের মধ্যে 65 জন অন্য এলাকায় চলে গেলেন। এখন বিজ্ঞানীগণ যদি আমাদেরকে বলে যে 100 জনের তথ্য উপাত্ত সংগ্রহ করেন এবং তার ভিত্তিতে টিকা তৈরি করেন, তাহলে কি এটা আমরা নিব? চিন্তা করে দেখো, যে প্রথমে দেওয়া হলো 100 জনকে টিকা, সেখান থেকে 65 জন চলে গেল। এখন এই 65 জনের থেকে কিন্তু আমরা জানতে পারলাম না যে তাদের স্বাস্থ্যের অবস্থা কি। এখন হঠাৎ করে বলল যে কোনো 100 জনের থেকে জিজ্ঞাসা করেন আপনাদের স্বাস্থ্যের অবস্থাটা কি, তাহলে কি সেই টিকাটা আমরা নিব? আমরা সেই টিকাটা নিব না। কারণ কি? কারণ আমরা অ্যাকচুয়াল মানুষের থেকে জানতে পারলাম না তাদের স্বাস্থ্যের অবস্থা কি। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, কেন আমরা নিব না সেটার একটা উদাহরণ বা সেটার কারণটা আমরা এখানে বলতে পারি। সেটা এরকম হতে পারে যে সঠিক নির্ভরযোগ্য তথ্য ও উপাত্তের ভিত্তিতে টিকাগুলো তৈরি করা হয়নি, যার ফলে টিকাগুলো মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেনি, তাই আমি এই টিকাটা নিব না। এমন যদি হইতো যে 100 জনের কাছ থেকে 100 জনকে টিকা দিছে, 65 জন করলো কি থেকে গেল, তখন আমি এই 100 জনকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের শারীরিক অবস্থা কি, তারা ভালো বা খারাপ বলবে। তার উপরে ভিত্তি করে আমি কিন্তু টিকাটা বানাবো এবং টিকাটা সরবরাহ করব। কিন্তু আন্দাজের উপরে কিন্তু আমরা টিকা বানাতেও পারবো না বা টিকা আমরা নিতেও পারবো না। আশা করি তথ্য যে উপাত্ত যে গুরুত্ব সেটা তোমরা মোটামুটি বুঝতে পেরেছ। এখন তথ্য বা উপাত্ত যাচাই করার জন্য দুইটা পদ্ধতি আছে, এটা আমাদের একটু মনোযোগ সহকারে বুঝতে হবে। লক্ষ্য করো যে এখানে যেটা বলছে যে গবেষণা বা অনুসন্ধানের তথ্য নির্ভরযোগ্য উৎস থেকে সংগ্রহ না করলে তার ফলাফল আমাদের কোনো কাজে আসবে না, তাই তো? কারণ উৎস যদি সঠিকভাবে নির্বাচন করা না হয় তাহলে তথ্য ও উপাত্ত সঠিক হবে না, প্রয়োজনীয় সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। টিকা তৈরির ক্ষেত্রেও বিজ্ঞানীগণ যদি সঠিক উৎস নির্বাচন করে তথ্য সংগ্রহ না করতে পারতেন, আমাদের পক্ষে কোভিড-19 মহামারী রোধে একটি কার্যকারী টিকা পাওয়া সম্ভব হতো না। এখন তথ্যের উৎস হচ্ছে দুই রকম, একটা হচ্ছে মানবীয় উৎস আর একটা হচ্ছে জড় উৎস। মানবীয় উৎসটা হলো যখন একজন মানুষ তোমাকে সরাসরি বা প্রত্যক্ষভাবে তথ্য দিচ্ছে। অপরদিকে জড় উৎস হলো যখন তোমাকে সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করতে হচ্ছে। খেয়াল কর দুটা জিনিস কিন্তু, একটা হচ্ছে যখন একজন মানুষ আমাকে সরাসরি তথ্য দিচ্ছে, আর একটা হচ্ছে যখন তোমাকে সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করে তথ্য দিচ্ছে। এখন দেখো বলা হয়ে থাকে অনুসন্ধানের জন্য
যে উপাত্তগুলো সহপাঠী বা পরিবারের কাছ থেকে সরাসরি বা প্রত্যক্ষভাবে সংগ্রহ করা হয় সেগুলো হচ্ছে প্রাইমারি ডাটা। পরীক্ষায় আসবে, দেখো যে প্রাইমারি ডাটা কি, আর একটা থাকবে হচ্ছে যে উপাত্তগুলো স্কুল রেকর্ড বা অন্য কোনো নির্ভরযোগ্য উৎস থেকে পরোক্ষভাবে সংগ্রহ করেছে সেগুলো হচ্ছে সেকেন্ডারি ডাটা। দুইটা জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ডাটা হচ্ছে দুই রকম, এক নাম্বার হচ্ছে প্রাইমারি ডাটা, দুই নাম্বার হচ্ছে সেকেন্ডারি কি, সেকেন্ডারি ডাটা। এখন আমরা এভাবে বলতে পারি যে যে উৎস থেকে আমরা প্রাথমিক উপাত্তগুলো পাই সেগুলো হচ্ছে প্রাথমিক উৎস, আর যে উৎসগুলো প্রাথমিক উৎস থেকে প্রাপ্ত তথ্য রেকর্ড করে রাখে যেমন কাগজপত্র, রিপোর্ট, দলিল, এগুলো হচ্ছে মাধ্যমিক উৎস। এখন দেখো উৎসের কিছু বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে ক্রেডিটেবিলিটি, যেমন যে বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে ওই বিষয়ের সঙ্গে উৎসের প্রাসঙ্গিকতা কী, আমি যে বিষয়টা চাচ্ছি সেই ধরনের দিচ্ছি কিনা, কাঙ্ক্ষিত তথ্যের মধ্যে কোনো অ্যাকসেপ্টেন্স বা গ্রহণযোগ্যতা আছে কিনা, আর একটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা আছে কিনা, ট্রাস্টটা কেমন আমাদের উপরে, আর একটা হচ্ছে সকল উৎস বা সংশ্লিষ্ট সকলকে উৎস হিসাবে বিবেচনা করা। দেখো আমরা একটু বেশি রিডিং পড়ছি কিন্তু এই বিষয়গুলো পরবর্তীতে আমাদের খুবই কাজে লাগবে। এই যে বিভিন্ন ধরনের উৎস সম্পর্কে আমরা যে আলোচনা করলাম নিশ্চয়ই প্রাথমিক উপাত্ত, তাই না? কারণ প্রাথমিক উপাত্ত সরাসরি উৎস থেকে সংগ্রহ করা হয়, তাই ভুল বা বিকৃত হওয়ার সম্ভাবনা কম। অন্যদিকে মাধ্যমিক উপাত্ত অনুসন্ধানকারী অনুসন্ধানের প্রয়োজন কোনো পরোক্ষ উৎস থেকে সংগ্রহ করে থাকে। এখানে কিন্তু মাধ্যমিক উৎসের জন্য কিন্তু সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স, আর একটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা। সে কারণে উপাত্তের সঠিকতা যাচাই করার তেমন কোনো সুযোগ থাকে না, ফলে উপাত্তগুলো ভুল বা বিকৃত থাকার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তাই মাধ্যমিক উপাত্তর নির্ভরযোগ্যতা প্রাথমিকের তুলনায় কি, প্রাথমিকের তুলনায় অপেক্ষাকৃত কম থাকে। কিন্তু এর অর্থ এই নয় যে মাধ্যমিক উৎস থেকে প্রাপ্ত উপাত্তের গুরুত্বপূর্ণ কম। দেখো পরীক্ষার রেজাল্ট বের হইলো, আমরা জিজ্ঞাসা করলাম যে ঢাকা বোর্ডে কত পার্সেন্ট বের করছে, পাশ করেছে। পত্রিকা আমরা দেখলাম লেখা আছে 80% পাশ করছে। এই যে 80% যে পাশ করছে পত্রিকায় দেখলাম, এইটা কিন্তু কি, এটা হচ্ছে মাধ্যমিক উৎস, তাই না? এটা আমরা পত্রিকার মাধ্যমে জিজ্ঞাসা করছি, কিন্তু এক্ষেত্রে আমাদের কিন্তু কিছু করারও নাই, আমরা পত্রিকা থেকে বিশ্বাস করতে বাধ্য, কারণ পত্রিকা চেষ্টা করে নির্ভরযোগ্য সংবাদ ঠিকমতো দেওয়ার জন্য। আবার দেখো যখন সদ্যজাত শিশুদের রোগ নির্ণয় করার প্রয়োজন হয় তখন চিকিৎসক অভিভাবকের কাছে বিভিন্ন প্রশ্ন করে এবং শিশুটির অভিভাবক এখানে মাধ্যমিক উৎস হিসেবে কাজ করে, কারণ শিশু তো বুঝতেই পারে না যে কি বলবে। অনেক শিশু তো শিশুকাল কথাই ঠিক মতন বলতে পারে না, সে ডাক্তারকে কিভাবে বিশ্লেষণ করবে। এক্ষেত্রে কিন্তু আমাদের মাধ্যমিক উৎসে কাজ করে। একটি উৎসের নির্ভরযোগ্যতা যাচাই করার জন্য কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, যে কোনো উৎসের নির্বাচনের ক্ষেত্রে আমরা এই বৈশিষ্ট্যগুলো মিলিয়ে দেখব। এরপরে সমস্যাটি জোড়া জোড়া আলোচনা করে সমাধান করব। দেখো এখানে বলছে যে সহপাঠীর সঙ্গে আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো এবং লেখো। নিচের বক্সে একটি টিকা তৈরির সময় বিজ্ঞানীগণ কোন উৎস থেকে তথ্য সংগ্রহ করেছিল তার একটি বর্ণনা দেয়া আছে। তোমাদের কাজ হবে তথ্যের উৎসের ধরন, বৈশিষ্ট্যগুলো শনাক্ত করে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়া। দেখো এখানে টিকার কার্যকারিতা পরীক্ষার জন্য তথ্য সংগ্রহ প্রক্রিয়া। দেখো প্রথমে বিজ্ঞানীগণ বিজ্ঞানাগারে টিকাটি তৈরি করেন, এরপর ওই টিকা বিভিন্ন দলের মানুষের উপর প্রয়োগ করে, তাদের কাছ থেকে টিকার কার্যকারিতা সম্পর্কে তথ্য সংগ্রহ করে। টিকাটি তৈরি করার জন্য বিজ্ঞানীগণ 3টি ধাপে পরীক্ষা নিরীক্ষা করে তথ্য সংগ্রহ করেন। 2020 সালে জুলাই মাসে টিকার 3য় ধাপের পরীক্ষা বা ট্রায়াল পরিচালনা করা হয়। সারা বিশ্বে 46,331 জন বিভিন্ন বয়সী মানুষ এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের সকলকে টিকা প্রদান করে কার্যকারিতা পরীক্ষা করার জন্য বিজ্ঞানীগণ তথ্য সংগ্রহ করে। প্রাপ্ত তথ্যগুলো ভালো মতো বিশ্লেষণ ও পরীক্ষার মাধ্যমে ওই টিকা কার্যকর হিসাবে প্রমাণ পাওয়া যায়।
নানা বৈশিষ্ট্যের মানুষ এ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল যাতে বিজ্ঞানীগণ নিশ্চিত করতে পারেন যে এই টিকাটি বিভিন্ন ধরনের মানুষের জন্য কার্যকরী। যেমন এই পরীক্ষায় 49.1% পুরুষ, 50.9% নারী, এশিয়ান, আফ্রিকান, ল্যাটিন বিভিন্ন দলের মানুষ ছিলেন। এছাড়াও অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন বয়সের মানুষের উপস্থিতি নিশ্চিত করা হয়েছিল। নিচের ছকের বয়স অনুযায়ী তাদের সংখ্যা দেয়া হলো। এই যে দেখো, 12 থেকে 15 বছরের বাচ্চা নেওয়া হয়েছিল 2260 জন, 16 থেকে 17 বছরের 754 জন অংশগ্রহণকারী ছিল। এরকম করে কতজন নেওয়া হয়েছিল? 46,331 জন। এখন দেখো, এখানে আমাদের প্রশ্ন হয়েছে, প্রশ্নগুলোর উত্তরগুলো আমি লেখার চেষ্টা করছি যে টিকা তৈরি করার জন্য বা টিকা তৈরির জন্য কোন ধরনের উৎস থেকে বিজ্ঞানীগণ তথ্য সংগ্রহ করেছিল এবং কেন। দেখো, টিকা তৈরির জন্য প্রথমে কি করছিল? প্রাথমিক উৎস থেকে বিজ্ঞানীগণ তথ্য সংগ্রহ করেছিলেন, কারণ প্রাথমিক উৎসের তথ্যের গ্রহণযোগ্যতা বেশি এবং নির্ভরশীলতাও বেশি। দেখো, তথ্য উপাত্ত সংগ্রহের জন্য দুইটা ধাপ, একটা হচ্ছে কি প্রাথমিক আর একটা হচ্ছে মাধ্যমিক। এর মধ্যে গ্রহণযোগ্যতার কার বেশি? প্রাথমিকের। এরপরের প্রশ্নটা কি? টিকা তৈরির জন্য যে উৎস ব্যবহার করা হয়েছিল সবার বৈশিষ্ট্য কি একই রকম ছিল নাকি ভিন্নতা থাকলে তা বর্ণনা করতে বলছে। এখানে দেখো, টিকা তৈরির জন্য প্রাথমিক উৎস হিসেবে ভিন্নতা রয়েছে, যেখানে বিভিন্ন অঞ্চল রয়েছে। কারণ আমরা দেখেছি এখানে যে অঞ্চলগুলো ছিল কি কি, সেটা হচ্ছে যে এখান থেকে আমরা দেখছিলাম যে যে জায়গাগুলো থেকে নেওয়া হয়েছিল সেটা কি এশিয়ান ছিল, আফ্রিকান ছিল এবং ল্যাটিন দেশগুলো ছিল। তো এখানে আমরা সেটা লিখব যে যেখানে বিভিন্ন অঞ্চলে বসবাসরত লোকজনের তথ্য নেওয়া হয়েছিল, বিভিন্ন বয়সী লোকজনের তথ্য নেওয়া হয়েছিল, তথাগত তথ্যদাতারা কী ছিল? বয়স, লিঙ্গ, অবস্থান ইত্যাদির কারণে তথ্যের ভিন্নতা দেখা গিয়েছিল। পরের প্রশ্ন, তথ্য সংগ্রহের উৎসের ক্ষেত্রে বয়সের ভিন্নতা থাকলে কি সুবিধা হয়েছে বলে তুমি মনে করো? তথ্য সংগ্রহের উৎসের ক্ষেত্রে বয়সের ভিন্নতা রয়েছে, এর সুবিধা হচ্ছে ভিন্ন ভিন্ন বয়সের লোকজনের উপর টিকার কার্যকারিতার প্রভাব আমরা জানতে পারছিলাম। কারণ দেখো, এখানে বিভিন্ন বয়স আছে, সাপোজ 12 থেকে 15 আছে, 16 থেকে 17 আছে, 18 থেকে 55 এবং 56+। সবার কিন্তু টিকার কার্যকারিতা একরকম ছিল না। তো এর মাধ্যমে, এই টিকার মাধ্যমে কার কেমন কার্যকারিতা ছিল সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম। এই টিকা তৈরির ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জাতির মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছিল। এই কাজটির উপর উৎসের নির্ভরযোগ্যতার কোন বৈশিষ্ট্য প্রকাশ পায়? দেখো, এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে এর মধ্যে দেখো, একটা ছিল কি যে সংশ্লিষ্ট সকলকে উৎস হিসাবে বিবেচনা করা, যেটা হচ্ছে কি রিপ্রেজেন্টেটিভনেস, তাই না? এখানে এটাই কিন্তু সবচেয়ে বেশি বা গ্রহণযোগ্যতা হিসাবে কাজ করছে। সেটা হচ্ছে এই যে সংশ্লিষ্ট সকলকে উৎস হিসেবে বিবেচনা করা, রিপ্রেজেন্টেটিভনেস, এই বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে। তো আশা করি ভিডিওটা একটু দীর্ঘায়িত হইলেও বা ভিডিওটা একটু বর্ণনামূলক ছিল, ম্যাথের ব্যাপারটা একটু কম ছিল, কিন্তু গাণিতিক অনুসন্ধান যেহেতু অনুসন্ধান, এখানে আমাদের আলোচ্য বিষয়ই ছিল একটু বর্ণনামূলক। তো আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে, কাজে লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। তো প্রথম পর্ব থেকে সপ্তম পর্ব পর্যন্ত সকল ভিডিওর প্লেলিস্টে পাবে এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সেও সবগুলো পর্বের লিঙ্ক থাকবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী পর্বে আমরা শুরু করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর গণিতের নতুন বইয়ের নতুন অধ্যায়। ততদিন পর্যন্ত সবাই সুস্থ এবং কঠোর পরিশ্রম চালাতে থাকো। আল্লাহ হাফেজ।